আপনি কি হয়রানির শিকার হন? আমি সবগুলি সংস্থার নাম দেখলাম, কিন্তু আমাদের রেবা হালদার কোথায়? ওখানে কিন্তু দুর্নীতি দমন কমিশনের নাম নাই। তা আমার প্রথম প্রশ্ন, দুর্নীতি দমন কমিশনে গিয়ে আপনারা কি হয়রানির শিকার হন? যদি হন এটা বলবেন, কেমন? একেবারে নিঃসংকোচে বলবেন। প্রধান অতিথি হওয়ার এরকম অনুষ্ঠানের সমস্যা দুইটা: শুরুতে একটা কথা বলতে হয়, আবার ক্লোজিং এর সময় একটু কথা বলতে হয়। কাজে আমি বেশি কথা এখন আর বলবো না। আমার প্রত্যাশা আমাদের যে অনুষ্ঠানটা, এটা কোনোটাই কারো বিরুদ্ধে না। এটা হচ্ছে, আমরা এখানে দুর্নীতি দমন কমিশন এসেছি একটা যোগসূত্র হিসেবে। আমাদের যারা সেবা গ্রহীতা, তারা সেবাদাতার কাছে কি প্রত্যাশা করেন এবং প্রত্যাশা করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হন, এটা তারা বলবেন, আর সেবা গ্রহীতাও তার জবাব দেবেন। এর মধ্যে শত্রুতামের কোনো বিষয় নাই। এটা হচ্ছে একটা সম্পর্ক সৃষ্টির বিষয়। আমরা আশা করি আমাদের আজকের যে অনুষ্ঠানটি, এটি সফল হবে। এই গণশুনানির একটা ভালো দিক হচ্ছে, আমরা অন্যান্য অনেক জেলাতেই এটা দেখেছি যে আমরা গণশুনানিতে আসব, এটা শোনার সাথে সাথেই অনেক সমস্যা অভিযোগ আকারে আসার সাথে সাথেই যারা সেবাদাতা তারা মিটিয়ে ফেলেন। আমরা জানি যে আজকে আমরা সব সমস্যার সমাধান করতে পারবো না, কিছু কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান হয়তো দিতে পারবো, যেগুলি আইন কানুনের সাথে জড়িত, আদালতের সাথে জড়িত, সেগুলি দিয়ে কথা বলা একটু ডিফিকাল্ট হবে। তারপরেও আমার প্রত্যাশা বিশেষ করে সেবাদাতাদের কাছে, আমিও দীর্ঘদিন এই দাতা হিসেবেই, সেবাদাতা হিসেবেই কাজ করেছি, কিন্তু কাজ করতে গিয়ে দেখেছে যে আমিও যে খুব ন্যায় বিচার করতে পেরেছি তা না। কিন্তু আমার তো প্রত্যাশা হবে এই 5ই আগস্টের পরে এই যে বিশাল পরিবর্তন, এই যে বিশাল প্রত্যাশা, এই যে বড় জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষার সাথে আমরা যদি নিজেদের মেলাতে না পারি, তাহলে কিন্তু জাতির সাথে একটা বড় রকম প্রতারণা করা হবে। আপনারা অনুগ্রহ করে এই প্রতারণায় অংশ দেবেন না এবং আমাদেরও সাহায্য করবেন। সিলেট অবশ্যই পুণ্যভূমি। পুণ্যভূমিতে দুর্নীতি হবে বা হচ্ছে, আমরা এটা আমাদের মনে রাখতে চাই না। সবাই ভালো থাকবেন। শুধু একটা কথা বিশেষ করে সেবাদাতাদের, যে আজকে আপনি যদি বাড়তি কিছু কামাই করেন বেতনের বাইরে, পরিশ্রম করে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মানে কাউকে জিম্মি করে, যেটাকে আমরা ঘুষ টুস এসব বলে টলে থাকি, দুর্নীতি হরেক কিসিমের, সেটা আপনি কি জন্য করবেন? করবেন তো সন্তানের জন্যই তো, সন্তান যাতে ভালো থাকে, ভালো খায়, ভালো গাড়িতে চড়ে, ভালো বাড়িতে থাকে, এগুলির জন্যই তো। কিন্তু অনুগ্রহ করে এটা মনে রাখবেন, আপনার সন্তান মোটেও বোকা সন্তান না। এখন হয়তো বোঝে না কিভাবে কমলা খাচ্ছে, আঙ্গুর খাচ্ছে, ভালোবাসায় থাকছে, এয়ার কন্ডিশনের বাতাস খাচ্ছে, কিন্তু এই ছেলের বয়স যখন বা এই মেয়ের বয়স যখন 18 হবে, 20 হবে, তখন প্রথম প্রশ্নটা সে জিজ্ঞেস করবে, আমার বাবা কিংবা মা এত টাকা কোথায় পেলেন? তার তো বেতন ছিল 60,000 টাকা, তাহলে সেই 2 লাখ টাকা কোত্থেকে খরচ করবো? তাহলে কি আমার মা কিংবা বাবা চোর ছিলেন? আমার মনে হয় আমরা আমাদের সন্তানকে, আমরা খারাপ ছিলাম, চোর ছিলাম, ডাকাত ছিলাম, এই ইমপ্রেশন আমরা দিতে চাই না। বিশেষ করে সিলেটে যারা কাজ করি তারা তো অবশ্যই না। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। বলি, প্রথমত আপনার সম্পদ বাংলাদেশে থাকুক, ইংল্যান্ডে থাকুক, আমেরিকাতে থাকুক, আপনার সম্পদ, আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি। আমরা তো বাংলাদেশি সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না। এমনকি আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দিবেন, সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কত আয়, সেটা আপনার বলতে হবে। আপনি যদি না করেন তাহলে আপনি অন্যায় কাজ করছেন। কাজে অন্যায়কারীকে আপনারা গ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। আর মনে করতে হবে দুদকের আমাদের কর্মক্ষেত্রে কতটুকু। আমরা কিন্তু পুলিশ না, আমরা কিন্তু অন্য কোনো সংস্থা না। আমাদের মূল কাজটা হচ্ছে রাষ্ট্রীয় অর্থ, রাষ্ট্রীয় লোক আর মানি লন্ডারিং, মূলত এই কাজগুলির মধ্যে আমরা থাকি। এখন যদি কারো অনুপার্জিত অর্থ থাকে, সেটাও আমাদের কাজের অন্তর্ভুক্ত। তো আমরা তো আলাদাভাবে কে কোন দল করলো, কে কোন পার্টির, কে কার পেশা কি, কে রাজনীতিবিদ, কে অন্য পেশার, এটা খুব বিবেচ্য না। আমাদের বিবেচ্য হচ্ছে তিনি আমাদের যে শিডিউল, এই শিডিউলে তিনি অপরাধী কি না। যদি সেই শিডিউলে অভিযোগ পাই, অভিযোগ যদি প্রমাণিত হয়, আমরা আমাদের সাধ্যমতো কাজ করি। এবং এটাও মনে রাখতে হবে, আমরা কিন্তু বিচারকারী না। বিচার করে কে? আদালত। আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করলেন, এটার সাথে আমি সম্পূর্ণ একমত। আমাদের
জনবলের শুধু ঘাটতি না, জনবলের যে এক্সপার্টিজ সেটারও ঘাটতি আছে। এখন ধরেন অপরাধের ধরন তো অনেক বদলে গেছে। আমি জীবনে এর আগে কখনো ক্রিপ্টোকারেন্সির নামই শুনতাম না, শুনি নাই। বিটকয়েন নাকি এগুলি ধরেন আমারও তো শিখতে হচ্ছে, তাই কাজে আমাদের লোকদের শিখতে হচ্ছে এখন নতুন করে। প্লাস এটাও সত্যি আমাদের রাষ্ট্রীয় যে অর্থ কাঠামো সেটার দিকে তো একটু খেয়াল করতে হবে যে আমাদের পক্ষে কতটুকু করা সম্ভব। এবং আমি এটাও যদি বলি সত্যি কথা, আমাদের যে হেডকোয়ার্টার হেড অফিস যেটা সেগুনবাগিচাতে, সেখানে আমাদেরও অ্যাকোমোডেশন হয় না। যে কাছেই এখানে হচ্ছে ভালো কথা, আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু আমাদের সাধ্য আমরা আগাবো। আমাদের লোকবল বৃদ্ধি করতে হবে এবং এক্সপার্টিসও আমাদের ডেভেলপ করতে হবে। আমাদের প্রথমে বলি আমাদের সীমাবদ্ধতার কথা। আমরা তো খুব বড় প্রতিষ্ঠান না, আমাদের যতটুকু সামর্থ্য এই সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করব। আমরা কাজ করি, আপনারা টের পাচ্ছেন তুলনামূলকভাবে আগের চেয়ে কাজ বেড়েছে। আমি শুধু একটা উদাহরণ দিই, 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই 29 একর। তাহলে আপনার কি দাঁড়ায়? তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল, কিন্তু সেই নমিনেশনটা বাতিল হয় নাই। বাতিল না হয়ে তিনি এমপি নির্বাচিত হন, প্রধানমন্ত্রী হন, তারপর টানা 14, 15, 16 বছর তিনি শাসন করে যান। তাহলে শুরুতেই যদি আমরা হাত দিতে পারতাম, আমরা দুদক এই কাজটা করেছিল কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন করতে পারেনি।